সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা রসায়ন প্রথম পত্র কবির স্যারের বইয়ের তোমার অধ্যায়ের ভিতরে যে এমসিকিউ গুলো রয়েছে বক্সে, সেগুলো আমরা সলভ করব। তো এর মাধ্যমে কিন্তু তোমরা কবির স্যারের যে অনুশীলনী প্রশ্ন আছে তার সাথে সাথে কিন্তু বক্সে এমসিকিউ গুলো সলভ করতে পারবে। তো আসো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম অধ্যায়টা হচ্ছে তোমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এখন এখানে প্রথম কি এমসিকিউ রয়েছে দেখো, পচনশীল এবং পরিবেশ বান্ধব গ্লাভস কোনটা? আমরা জানি কি পচনশীল এবং পরিবেশ বান্ধব গ্লাভস কোনটা? নাইট্রাইল গ্লাভস। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? এখানে সি নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার হবে। এ পয়েন্টটাতে আসো, কাচের ক্লিনিং মিশ্রণ কোনটি? আচ্ছা, ক্লিনিং মিশ্রণ আমরা কোনটা জানি? পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে কি অ্যান্সার হবে? এখানে হচ্ছে তোমার সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে আসো, বুলেটের সাহায্যে কি পরিমাণ হচ্ছে আয়তন সূক্ষ্মভাবে মাপা যায়? কত মাপা যায়? 0.1 সেন্টিমিটার কিউব সূক্ষ্মভাবে মাপা যায় বুলেটের সাহায্যে। আচ্ছা, এরপরে দেখো, সঠিকভাবে আয়তনিক বিশ্লেষণের সামগ্রী নয় কোনটি? আচ্ছা, এটা কোনটা হবে? এটা হচ্ছে তোমার মাপন সিলিন্ডার বা মেজারিং সিলিন্ডার। কারণ কি, মাপন সিলিন্ডার বা মেজারিং সিলিন্ডার যেটা আছে, এটা কিন্তু তোমার নির্দিষ্ট পরিমাণে গাঢ় অ্যাসিড এবং গাঢ় ক্ষার পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এটা কিন্তু আয়তনিক বিশ্লেষণে কিন্তু ব্যবহার করা হচ্ছে না। বাকিগুলো কিন্তু দেখো যে বুলেট পিপেট এবং যে আয়তনিক ফ্লাক্স রয়েছে, এগুলো দিয়ে কিন্তু মানে একটা দ্রবণ থেকে অন্য দ্রবণের সাথে মিশিয়ে কিন্তু একটা তুল্য দ্রবণ তৈরি করা হয়। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার মাপন সিলিন্ডার। এরপরে দেখো, একটি পলবুঙ্গি ব্যালেন্সে রাইডারের ভর হচ্ছে 10 মিলিগ্রাম। তাহলে রাইডার ধ্রুবক কত? আচ্ছা, রাইডার ধ্রুবকটা আমরা কিভাবে বের করবো? দেখো, এখানে যেহেতু 10 মিলিগ্রাম বলছে, তার মানে আমরা রাইডার ধ্রুবক পাবে হচ্ছে তোমার 10 ইন্টু 2/100 গ্রাম। তাহলে এটা করলে কত হবে? এটা করলে হচ্ছে তোমার 0.2 গ্রাম। এখন দেখো, এখানে কিন্তু 0.2 গ্রাম কোথাও না, কিন্তু মিলিগ্রাম আছে। এখন আমাদের কি করতে হবে? তাহলে মিলিগ্রাম এককে বের করতে হবে। তাহলে মিলিগ্রাম এককে যদি আমরা বের করি, তাহলে কোনটা দাঁড়াবে? সরি, এটা কিন্তু 2 মিলিগ্রাম হবে, কারণ এটা হচ্ছে তোমার 2 মিলিগ্রাম। 2 মিলিগ্রাম কিন্তু কোথাও মানে দেওয়া নাই। তাহলে আমরা কি করতে হবে? এখান থেকে আমাদের গ্রামে নিয়ে আসতে হবে। আমরা যদি মিলিগ্রামকে জানি, আমরা কি জানি? 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। তাহলে 0.2 মিলিগ্রামকে যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে ক নাম্বারটা, 0.302 গ্রাম। তাহলে এখানে অ্যান্সারটা হবে তোমার এ নাম্বারটা অ্যান্সার হবে। এরপরে আসো, সার্টোরিয়াস ব্যালেন্সে 10 মিলিগ্রাম ভরের রাইডারের জন্য রাইডার ধ্রুবক কোনটি? ওই আগের এমসিকিউটার মতোই এখানে অ্যান্সার। এখানে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, 0.0002 মিলিগ্রাম। তো আগের এমসিকিউটা যেহেতু করে আসছো, আমি এটা আর করাইলাম না। এখানে তাহলে অ্যান্সারটা হচ্ছে তোমার বি নাম্বারটা। সরি, এখানে হচ্ছে একটা ভুল হয়েছে, এখানে হচ্ছে 0.002 গ্রাম হবে। এটা হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে আসো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় কোনটি? আচ্ছা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, আচ্ছা প্রাইমারিটা আমরা আগে আসি। প্রাইমারিতে কি থাকা লাগবে? সবসময় কার্বন থাকবে, শুধুমাত্র HCl বাদে বাকি সবগুলো যে কোনো যৌগে যদি সি থাকে, তাহলে সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে আমরা এখানে কি আইডেন্টিফাই করব যে কোথায় হচ্ছে সি আছে? দেখো, এখানে কিন্তু সি নাম্বার অপশনে সোডিয়াম কার্বনেট, এখানে কিন্তু সি আছে। তাহলে এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ একমাত্র কোনটা পাচ্ছি? সোডিয়াম কার্বনেট। তাহলে এটা কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে না। সো এখানে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে আসো, 2 দিন আগে প্রস্তুত করা কোন দ্রবণটি প্রমাণ দ্রবণ? আচ্ছা, প্রমাণ দ্রবণটা কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা জানি সেটা কিন্তু কখনো বিক্রিয়া করে না এবং এটাকে দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকে এর ঘনমাত্রা। তাহলে এখানে দেখো কোথায় আমাদের সি আছে, সেটা হচ্ছে তো আমার হবে হচ্ছে প্রাইমারি দ্রবণ বা হচ্ছে প্রমাণ দ্রবণ। দেখো, সালফিউরিক অ্যাসিড এখানেও কিন্তু সি নাই। তারপরে হচ্ছে তোমার KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানেও কিন্তু নাই। সোডিয়াম হাইড্রোক্সাইড এখানেও কিন্তু না। বাট অক্সালিক অ্যাসিড আমরা সংকেতটা কি জানি? HOOC COOH, মানে এটা হচ্ছে তোমার অক্সালিক অ্যাসিড। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? এখানে হচ্ছে তোমার সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে আসো, 100 ml জলীয় দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, উৎপন্ন দ্রবের ঘনমাত্রা কত? আচ্ছা, ঘনমাত্রাটাকে আমরা কিভাবে প্রকাশ করি? মোল পার লিটার হিসেবে। এখানে দেখো 1 লিটার মানে কত? 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। এখানে দেখো বলছে যে 100 ml হচ্ছে থাকে 4 গ্রাম। তাহলে 1000 ml কত থাকছে? 40 গ্রাম থাকতেছে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড ভর কত জানি আমরা? 40 গ্রাম। তার মানে এখানে কত মোলার হবে? তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার 1 মোলার। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, বুনসেন দ্বীপের কোথায়? বুনসেন দ্বীপের কোনটি হচ্ছে জারণ শিখা? আচ্ছা, জারণ শিখাটা হচ্ছে তোমার অনুজ্জ্বল শিখার বহিস্থ জায়গায় হচ্ছে তোমার বহিস্থ অঞ্চলে জারণ শিখা দেখা যায়। তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার অনুজ্জ্বল শিখা। এরপরে দেখো কি বলছে, নিচের কোনটি দাহ্য নয়? তাহলে ইথানল, ইথার এবং ব্রোমিন তিনটা কিন্তু দাহ্য পদার্থ। তাহলে দাহ্য নয় কোনটা হবে? সেটা হচ্ছে হবে তোমার
ক্লোরিন, সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো নিচের কোনটি হচ্ছে ক্ষয়কারী নয়। আচ্ছা দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু তীব্র ক্ষার, অবশ্যই তাহলে এটা ক্ষয়কারী। তারপর দেখো সালফিউরিক অ্যাসিড, এটাও মানে তীব্র ক্ষার, এটাও হচ্ছে তোমার ক্ষয়কারী। আবার সিলভার নাইট্রেট এটাও কিন্তু ক্ষয়কারী, তাহলে এখানে ক্ষয়কারী হবে না কোনটা, এখানে হচ্ছে তোমার বি নাম্বার বেনজিন, এটা কিন্তু ক্ষয়কারী হবে না। এরপরে দেখো সেমি মাইক্রো বিশ্লেষণ কোনটি। আচ্ছা এখানে একটা বিষয় আছে, এখানে হচ্ছে দেখো সেমি মাইক্রো বিশ্লেষণে কিন্তু 2 থেকে 4 ml হচ্ছে তোমার দ্রবণ নেওয়া হয়, আবার বস্তুর ভরটা কিন্তু থাকে 50 থেকে 200 মিলিগ্রাম। তার মানে এ এবং ডি হচ্ছে দুইটা কিন্তু অ্যান্সার হচ্ছে, যেহেতু বলেনি যে সেমি মাইক্রো দ্রবণে বিশ্লেষণে কোনটি হচ্ছে দ্রব অথবা হচ্ছে বস্তু, কিছু বলেনি, বাট বইয়ে দেওয়া হচ্ছে তোমার 2 থেকে 4 ml। এখান থেকে বুঝি যে প্রশ্নটা আসলে এরকম হতে পারতো যে সেমি মাইক্রো বিশ্লেষণে কত মোল দ্রবণ নেওয়া হয়, যেহেতু এখানে হচ্ছে তোমার ওইরকম কিছু উল্লেখ করেনি, আর দুইটাই আসলে হয়, মানে যেহেতু সেমি মাইক্রো বিশ্লেষণের মানে বৈশিষ্ট্য এটা, বাট অ্যান্সার যেহেতু ক নাম্বারটা দেওয়া আছে, তোমরা ক নাম্বারটাই অ্যান্সার ধরবো যদি এটা কিন্তু রাইট হয়। আচ্ছা আমরা এখন সেকেন্ড চ্যাপ্টারে চলে আসছি, গুণগত রসায়ন। তো কবি স্যারের বইয়ের এমসিকিউ গুলো একটু মানে তুলনামূলকভাবে বক্সে এমসিকিউ গুলো হাজারি স্যার থেকে একটু তুলনামূলক কঠিন আছে। তো তোমরা এই জিনিসগুলো বারবার যদি মানে একটু প্র্যাকটিস করো আজকে ভিডিওটা দেখার পর, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আসি আমরা এখন পরে এমসিকিউ এ। মূল কণিকা কোনটা? মূল কণিকা আমরা কি কি জানি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে এখানে দেখবো আমরা ইলেকট্রন, প্রোটন অথবা নিউট্রনের কোনটা আছে, এখানে হচ্ছে তোমার প্রোটনটা আছে, তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? এখানে হচ্ছে তোমার বি নাম্বার প্রোটন অ্যান্সার হবে, এটা হচ্ছে মূল কণিকা। আচ্ছা রাদারফোর্ড পরীক্ষায় জিঙ্ক সালফাইড কেন ব্যবহার করা হয়? কেন ব্যবহার করা হয়? এটা একটা তোমার ফসফোরেসেন্স পদার্থ। আচ্ছা ফসফোরেসেন্ট পদার্থ মানে কি? এটা কোনো একটা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মিকে শোষণ করে, তা হচ্ছে দৃশ্যমান মানে রশ্মি তোমার হচ্ছে মানে দৃশ্যমান আলোতে বিকিরণ করে। এর ফলে কি হয়, ওই যে রশ্মিটা তোমার হচ্ছে বিকিরণ করছে, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সে আসলে কোন দিক দিয়ে যাচ্ছে, মানে আলফা কোণের দিকটা পরিবর্তন করার জন্য কিন্তু রাদারফোর্ড প্রক্রিয়া জিঙ্ক সালফাইড দ্রবণ মানে জিঙ্ক সালফাইড পর্দা ব্যবহার করা হয়েছে। তাহলে কেন ব্যবহার করা হয়েছে? এটা একটা হচ্ছে তোমার ফসফোরেসেন্ট পদার্থ। আচ্ছা অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর কত? আচ্ছা এর আপাত ভর হচ্ছে তোমার 16, আর কার্বন 12 পরমাণুর হচ্ছে প্রকৃত ভর কত? 1.6605 × 10⁻24 গ্রাম। তাহলে অক্সিজেনের প্রকৃত ভর কত হবে? ক নাম্বারটা হবে 16 × 1.66 × 10⁻24 গ্রাম। কারণ কি এই 1.66 × 10⁻24 এটা কিন্তু হচ্ছে কার্বন 12 এর ভর, এই জন্য হচ্ছে প্রকৃত ভর করার জন্য 16 এর সাথে আমি কার্বন 12 এর ভরটা গুণ দিব। আচ্ছা এরপরে দেখো অক্সিজেনের 3টি আইসোটোপ যথাক্রমে হচ্ছে তোমার মানে আইসোটোপের ভর হচ্ছে 16, 17 এবং 18, তাদের হচ্ছে যদি অনুপাত 8:1:1 হয়, তাহলে অক্সিজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? আচ্ছা দেখো এখানে দেখো অক্সিজেন 16 যেটা সেটা আছে হচ্ছে তোমার 8টা, আর 17 আছে একটা, 18 আছে একটা, তাহলে এখানে টোটাল ভর করে আমরা কত পাচ্ছি দেখি। আচ্ছা এখানে আমরা পাচ্ছি হচ্ছে তোমার 163টা। কয়টা মৌল আমরা পাইছিলাম? আমরা মৌল পাইছিলাম কিন্তু হচ্ছে 10টা ধরছি, 8:1:1, তাহলে 10। তাহলে এখানে আমরা হচ্ছে গড় ভর কত পাচ্ছি? 16.3। তাহলে 16.3 কোন অপশনে আছে? 16.3 কিন্তু তোমার বি নাম্বার অপশনে আছে, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার বি নাম্বারটা। এরপরে দেখো আলফা কণা কোনটি? এটা তো তোমাদের ভুল যাওয়ার কথাই না, এটা হচ্ছে তোমার বি নাম্বারটা অ্যান্সার, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটা হচ্ছে আলফা কণা। এর ভর কত? এর ভর হচ্ছে 4, চার্জ 2 আর প্রোটন সংখ্যাও 2, তাহলে এখানে হচ্ছে আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। এরপরে আসো তোমার এখানে একটা তোমার নিউক্লিয়ার বিক্রিয়া দিছে যে ইউরেনিয়াম থেকে আলফা কণা বাদ দিলে হচ্ছে একটা মৌল পাওয়া যাচ্ছে যার হচ্ছে তোমার ভর সংখ্যা ওয়াই এবং প্রোটন সংখ্যা এক্স। তাহলে এই সমীকরণ অনুসারে আমার ওয়াই এবং এক্স এর মানে সিম্বলটা বের করতে হবে। এখানে দেখো এখানে ইউরেনিয়ামের কিন্তু প্রোটন সংখ্যা হচ্ছে 92 আর হিলিয়ামের হচ্ছে তোমার 2, তাহলে হচ্ছে আমার তাহলে এই নতুন মৌল এর হচ্ছে প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা হবে হচ্ছে তোমার 90, 92 থেকে 92 বাদ দিলে 90 থাকে, এটা হচ্ছে তোমার এই। তারপরে দেখো ইউরেনিয়ামের ভর দিছে হচ্ছে তোমার 235 আর হিলিয়ামের দিছে 4, তাহলে হচ্ছে এর ভরটা কত হবে? 231। এটা হচ্ছে কোন মূল্য এখন দেখবো কোথায় আছে? 231 আর 90 আছে। দেখো প্রথমটাতে নাই, দ্বিতীয়টাতে কিন্তু আছে, থোরিয়ামের ক্ষেত্রে এটা আছে, তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো এখানে আরেকটা বিক্রিয়া দিছে, দিয়ে বলছে এর সাথে মানে হিলিয়ামে বিক্রিয়া করে সালফার এবং হচ্ছে 2টা নিউট্রন বের হয়েছে, তাহলে এই বিক্রিয়া অনুসারে এর আইসোটোপ কোনটা আছে? এখানে আমরা দেখবো ভর দেখো হিলিয়ামে আচ্ছা সালফার
আর হচ্ছে নিউটনের ভর মিলে কত হচ্ছে 32 আর 2 কত হচ্ছে 34, যেহেতু দুইটা অণু আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি 34, আর হিলিয়ামের এখানে আছে হচ্ছে তোমার 4। তাহলে এর ভরটা কত হবে? এর ভরটা হবে হচ্ছে তোমার 30। আবার নিচে দেখো নিউটনের ক্ষেত্রে কোনো প্রোটন নাই, তাহলে সালফারের প্রোটন হচ্ছে তোমার 16, আর হিলিয়ামের প্রোটন হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে এর প্রোটন কত হবে? 16 - 2, তাহলে কত হবে? 14। আচ্ছা, কার আমরা জানি যে তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা 14, আমরা কিন্তু জানি সিলিকনের পারমাণবিক সংখ্যা 14। তাহলে এখানে হচ্ছে তোমার বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো এটা। এরপরে দেখো বোর পরমাণু মডেলের ভিত্তি কোনটা? বোর পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে তোমার প্ল্যাঙ্কের, তোমার হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। তাহলে এটা কত হবে? E ইকুয়াল টু এইচ নিউ। এটা হচ্ছে তোমার বোরের পরমাণুর ভিত্তি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। অনেকে কি ভাবে যে বোর পরমাণুর ভিত্তি হচ্ছে mvr ইকুয়াল টু ns/2π। না, এটা হচ্ছে বোর পরমাণু মডেলে একটা স্বীকার্য, এটা ভিত্তি না। ভিত্তি হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। এরপর দেখো ডি ব্রগলির সমীকরণ কোনটা? এটা হচ্ছে তোমার বি নাম্বারটা। এটা হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন। ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। এটা হচ্ছে তোমার ডি ব্রগলির সমীকরণ। এরপর দেখো হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের শক্তি হচ্ছে -2.18 × 10⁻18 জুল। এর দ্বিতীয় শক্তি স্তরের শক্তি কত জুল? তাহলে আমরা কি জানি? E is proportional to 1/n²। এখন বলছে দ্বিতীয় শক্তি স্তর। তাহলে দ্বিতীয় শক্তি স্তর যদি বলে তাহলে কিন্তু 1/2² হয়ে গেলে 4 হবে। তাহলে 1/4টা কোথায় আছে? এখানে দেখো ডি নাম্বারে কিন্তু 1/2² আছে বা 4 আছে। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা বুঝতে পারছো? কারণ কি E is proportional to 1/n²। এরপরে দেখো অরবিটালের ধারণা আসে কোন তত্ত্ব থেকে? কোন তত্ত্ব থেকে আসে? ওই যে দেখো অরবিটালটা কোথা থেকে আসছে? কোয়ান্টাম তত্ত্ব থেকে আসছে। কারণ কি ওটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু নিলস বোর তার পরমাণু মডেল দিয়েছে। এই জন্য হচ্ছে অরবিটালের ধারণা আসে কোথা থেকে? কোয়ান্টাম বলবিদ্যা থেকে। এরপরে দেখো কোয়ান্টাম সংস্থার উৎস কোনটা? কোয়ান্টাম সংস্থার উৎসটা কি? কোয়ান্টাম যে তোমার হচ্ছে থিওরি দিছে, কোয়ান্টাম থিওরিটা কি? কোয়ান্টাম বলবিদ্যা। এটা হচ্ছে তোমার, তাহলে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে আসো কোন অরবিটালের দিক ধর্ম নেই? দিক ধর্ম মানে কি? যে সেটা সব দিকে যাইতে পারে। তাহলে এটা কোন অরবিটাল হবে? এটা হচ্ছে তোমার এস অরবিটালের কোনো হচ্ছে দিক ধর্ম নেই। তাহলে এটা কোনটা অ্যান্সার হবে? এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে আসো প্যালাডিয়াম 46 এ ইলেকট্রন বিন্যাস কোনটা? আছে প্যালাডিয়ামের আগে নিষ্ক্রিয় গ্যাসটা কত আমরা জানি? আর্গন, সরি ক্রিপ্টন 36। তাহলে ক্রিপ্টনের সাথে যদি আমি 36 করি তাহলে আর থাকে হচ্ছে 10টা, আর আছে অরবিটাল থাকে হচ্ছে, দেখো এখানে দেখলে ভালো মতো বুঝতে পারছে 4d10 4d আর হচ্ছে 5s থাকে। কারণ আমরা শক্তি বিবেচনা করবো। দেখো 4d ক্ষেত্রে শক্তি হচ্ছে 4 আর 2 হচ্ছে তোমার 6, আর 5s এর ক্ষেত্রে কত হচ্ছে 5 আর 1 6। বাট এন সংখ্যাটা কিন্তু হচ্ছে তোমার 5 এর ক্ষেত্রে হচ্ছে বেশি। তার মানে 5টা হচ্ছে উচ্চ শক্তি স্তরে। তাহলে উচ্চ শক্তি স্তরে আগে যাবে না নিম্ন শক্তি স্তরে আগে যাবে? নিম্নতে আগে যাবে। তাহলে যেহেতু 10টা ইলেকট্রন বাকি আছে তাহলে 10টা কোথায় যাবে? 4d10 যাবে। তাহলে এখানে হচ্ছে তোমার সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো কেন? কারণ কি 4d শক্তিটা হচ্ছে তোমার 5s এর থেকে কম। এরপরে আসো এখানে যে তিনটা মৌল দিছে দিয়ে বলছে যে নিচের কোনটি যোজনী স্থির 1। আচ্ছা দেখো এখানে দেখো এর ক্ষেত্রে কিন্তু এস অরবিটাল পি অরবিটাল আছে। তার মানে কি এখানে কিন্তু এসপি এর মধ্যে কিন্তু মানে স্থির নাই, কোনো চেঞ্জ হয়ে যেতে পারে, ইলেকট্রন গ্রহণ করতে পারে অথবা ত্যাগ করতে পারে। বি এর ক্ষেত্রে দেখো D5 মানে এটা ডি ব্লক মৌল, এখানে কিন্তু চেঞ্জ হয়। বাট সি তে দেখো কনস্ট্যান্ট কিন্তু NS1 আছে। তাহলে এখানে স্থির কোনটা হচ্ছে? সি এর ক্ষেত্রে যোজনীটা স্থির থাকছে। কারণ কি এটা শুধুমাত্র একটি ইলেকট্রনই দিতে পারবে অথবা নিতে পারবে। বাট এর ক্ষেত্রে কিন্তু পি অরবিটালেরও একটা ইফেক্ট থাকবে, বি এর ক্ষেত্রে কিন্তু ডি অরবিটালেরও থাকবে। তাহলে যোজনী স্থিরটা কত হবে? সি এর হচ্ছে তোমার যোজনী স্থির। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে দেখো এখানে একটা তোমার মানে ইলেকট্রন বিন্যাস দিছে n-1 d10 ns1 np1 হইলে ইলেকট্রন বিন্যাসটি কত নম্বর গ্রুপে? আচ্ছা দেখো এখানে দেখো সর্বোচ্চ ইলেকট্রনে কিন্তু s এবং p অরবিটাল আছে। তাহলে s p অরবিটাল যদি থাকে তাহলে আমরা কিভাবে হচ্ছে গ্রুপ সংখ্যা বের করব? সেটা হচ্ছে s প্লাস p প্লাস হচ্ছে 10। s এর মানটা কত? s এর মানটা এখানে দেখো 2, p এর মান কত? 1, আর 10 হলে যোগ করলে হচ্ছে তোমার হবে 13। তাহলে কত নাম্বার গ্রুপ? এটা হচ্ছে তোমার 13 নাম্বার গ্রুপ। আর যদি শুধু এস থাকে তাহলে কিন্তু শুধু এস হবে, আর যদি ডি থাকতো, ধরো যে এখানে পি নাই শুধু ডি আছে, তাহলে কি হইতো? এস আর ডিটা যোগ হইতো। সেই হিসাবে আমরা গ্রুপ নাম্বারটা মানে তোমার বের করতে পারতাম। এখানে দেখো তিনটা মৌলের তরঙ্গ দৈর্ঘ্য দিচ্ছে। এ ইজ ইকুয়াল টু 590, বি হচ্ছে 680, সি হচ্ছে 460। কোনো ইউনিট দেয়নি। কোনটি শক্তি সর্বাধিক? আচ্ছা শক্তির ক্ষেত্রে আমরা ই সমান সমান কি জানি? hc/ল্যামডা। তার মানে কি যার হচ্ছে সর্বাধিক শক্তি সর্বাধিক হইতে হলে আমার কি করতে হবে? ল্যামডাটা কম হইতে হবে। এখানে ল্যামডা সবচেয়ে কম কার? দেখো
590, 680, 460, সবচেয়ে ল্যামডা ছোট কার? সি এর, তার সবচেয়ে শক্তি বেশি কার? সি এর হচ্ছে শক্তি সবচেয়ে বেশি। এরপরে আসো, একটি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, এটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে? আচ্ছা এখানে হচ্ছে আমি দেখলাম যেটা এখানে হচ্ছে তোমার টেলিভিশন এবং ওয়াইফাই দুইটাই হয়, কিন্তু বইয়ে দিছে হচ্ছে এই ঘ নাম্বারটা দিছে। আচ্ছা কেন দুইটা হয় বলি, দেখো তোমার যেটা হচ্ছে মাইক্রোওয়েভ, এটা কিন্তু রেঞ্জ হচ্ছে তোমার 1 মিলিমিটার থেকে 1 মিটার। আবার যেটা হচ্ছে তোমার রেডিও ওয়েভ, সেটা কিন্তু হচ্ছে 1 মিটার থেকে 10 কিলোমিটার। তো দেখো 20 সেন্টিমিটারটা কিন্তু 1 মিলিমিটার থেকে 1 মিটার, এর মধ্যেও যাচ্ছে, রেডিওর মধ্যেও যাচ্ছে, তাহলে কিন্তু হিসাবে কিন্তু টেলিভিশন ওয়াইফাই দুইটা হওয়ার কথা। বাট এটা যেহেতু স্পেসিফিক করে দেয়নি, এজন্য আমি বইয়েরটাই, যেহেতু দুটাই হয়, বাট বইয়ে যেহেতু হচ্ছে তোমার ওয়াইফাই সংযোগ বলা আছে, এজন্য তোমরা এটা অ্যান্সার দাও, বাট টেলিভিশনটাও কিন্তু হয়। এরপরে দেখো, কোন রশ্মির তরঙ্গ সংখ্যা হচ্ছে 10^4 পার সেকেন্ড, রশ্মিটি কোন তড়িৎ চুম্বকীয় অঞ্চলে? আচ্ছা এটা আমার যেটা মনে হয়েছে এটা একটা রং অ্যান্সার। দেখো তরঙ্গ সংখ্যা বলতে 10^4, তরঙ্গ সংখ্যা মানে আমরা কি জানি যে 1/λ, তাহলে ল্যামডাটা কত হচ্ছে? 10⁴ মিটার হচ্ছে কিন্তু। আর এখানে অ্যান্সারটা বইয়ে দেওয়া হচ্ছে তোমার ইনফ্রারেড রশ্মি, বাট ইনফ্রারেড রশ্মির কি তরঙ্গ দৈর্ঘ্য 10⁴ মিটার? না, এটা হচ্ছে তোমার তোমার রেডিও ওয়েভে। তো এখানে হয়তো সম্ভবত 10⁻4 মিটার, হয়তো এখানে হয়তো তোমার হচ্ছে তরঙ্গ সংখ্যা হচ্ছে 10⁴, এটা দিলে কিন্তু আইআরটা মেলে, তাহলে এখানে হচ্ছে প্রশ্নটা ভুল আছে, বাট অ্যান্সারটা দেওয়া হচ্ছে তোমার আইআর রশ্মি। এরপরে দেখো, কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 590 ন্যানোমিটার হলে ওই রশ্মির শক্তি কত জুল? আচ্ছা এখন দেখো শক্তি ক্ষেত্রে আমরা কি জানি, ই সমান সমান hc/λ, তাহলে এইচটা কত জানি আমরা? 6.626 ইন্টু 10⁻34, আর সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸, আর হচ্ছে তোমার ল্যামডার মান কত বলছে? 590 ন্যানোমিটার, 590 ইন্টু 10⁻, তোমার -9। আচ্ছা দেখো এখানে দেখো 9টাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কত হবে? 10⁻17 হবে। তাহলে দেখো এরকম করে আমরা লিখি এখানে যে 6.6 লিখলাম ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻17 ডিভাইডেড বাই হচ্ছে 590। আচ্ছা দেখো এখানে -34, এখানে হচ্ছে তোমার আছে 70, তাহলে বিয়োগ করলে কত হবে? -17 হবে। তাহলে 6.6 ইন্টু 3 ইন্টু -17 বাই হচ্ছে 590। আচ্ছা এখানে 590 থেকে যদি আমি শূন্যটা উপরে নিয়ে যাই তাহলে কিন্তু -18 হচ্ছে, তাহলে আমি এখানে শূন্যটা বাদ দিলাম আর এখানে 18 করে দিলাম। আচ্ছা দেখো এখানে 3 6 কিন্তু 18 হচ্ছে, এখানে হচ্ছে তোমার 59, আমরা এখানে কত পাইছি? -18 পাইছি। তাহলে দেখো এখানে 18 ভাগ 59, আমরা জানি কি 3 18 হচ্ছে 54, তাহলে কিন্তু একটা অনুপাতটা কিন্তু দেখো কিছুটা এইরকম আসছে, 1/3 ইন্টু 10⁻18 আসতেছে, তাই না? এখন দেখো 1/3 করলে কিন্তু 0.33 হয়, 0.3 থেকে আমরা কিভাবে লিখতে পারি? 0.3 থেকে আমরা লিখতে পারি যে 3.33 ইন্টু 10⁻18, সেই হিসাবটা যদি করো তাহলে দেখো হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কিন্তু বি নাম্বারটা অ্যান্সার পাচ্ছি যে 3.36 ইন্টু 10⁻19। কেন? এই যে 18/59 মানে 1/3 রেশিও আছে, আবার 10⁻18 আছে, এটাকে তো আমরা যদি 0.33 কে 3.3 ধরি তাহলে কিন্তু 10⁻19 হচ্ছে। তো আশা করি এটা আমরা বুঝতে পারছো। এরপরে আসো, কোন রশ্মির শক্তি সর্বাধিক? আচ্ছা আবার এটা আগেও আমরা করছি এই সূত্রটা, E is proportional to 1/λ, তার মানে যার ল্যামডা কম তার হচ্ছে শক্তি বেশি। এখানে হচ্ছে ইউভি রশ্মির ল্যামডা কম, তার মানে এর শক্তি হচ্ছে এখানে সর্বাধিক। এরপরে আসো, মোবাইল ফোনের কার্যকারিতা কোন তড়িৎচুম্বকীয় অঞ্চলে? এটা হচ্ছে তোমার মাইক্রোওয়েভে হচ্ছে তোমার মোবাইলের তোমার কার্যকারিতা দেখা যায়। এরপরে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের কোন স্থানান্তরটি বর্ণালী বামার সারি রেখা সৃষ্টি করে? বামার সারির ক্ষেত্রে হচ্ছে তোমার বামার সারি কত জানি আমরা? হচ্ছে 2 নাম্বার, N2 থেকে শুরু হবে, তাহলে N2 কোথায় আছে? তোমার এখানে হচ্ছে তোমার বি নাম্বারে N2 আছে, তাহলে এখানে তোমার বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। হাইড্রোজেন বর্ণালীর কোন শিশটি দৃশ্যমান আলোর হচ্ছে অঞ্চলে পড়ে? এটা হচ্ছে তোমার বামা। ডায়মন্ডটা আবার হচ্ছে অতিবেগুনি, আর বাকি সবগুলো হচ্ছে তোমার অবলোহিত অঞ্চলে পড়ে। কারেন্সি নোটে ইউভি রশ্মিতে ধরলে আভা ছড়ানোর পিছনে কোনটি দায়ী? এটা হচ্ছে তোমার ফ্লোরোসেন্ট ফসফোর কালি। এটা কি করে? এটা হচ্ছে তোমার ওই আলোটা শোষণ করে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে দৃশ্যমান আলোকে বিকিরিত করে, এর ফলে বোঝা যাচ্ছে ওটা আসল নোট, আর যদি বিকিরণ না করে তাহলে সেটা হচ্ছে তোমার নকল নোট। এরপরে দেখো,
হাইড্রোজেন বর্ণালীতে ইলেকট্রনের কোন স্থানান্তরে সৃষ্ট রশ্মি জালটাকে শনাক্তকরণে ব্যবহৃত হয়েছে? যা তোমার আমরা কি জানি অতিবেগুনি রশ্মি কিন্তু হচ্ছে তোমার জালটাকে শনাক্তকরণে ব্যবহার করা হয়। একমাত্র শুধু তোমার লাইমেন সিরিজে কিন্তু অতিবেগুনি রশ্মিতে তোমার রেঞ্জটা পাওয়া যায়। তাহলে N1 যেখানে থাকবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। এখানে হচ্ছে ক নাম্বারে N1 আছে, এই জন্য হচ্ছে তোমার এটা ক নাম্বার অ্যান্সার। এরপরে আসো, নিচের কোনটি NMR সক্রিয়, মানে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স সক্রিয়, এটা কোনটা হবে? এটা হবে হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার বিজোড় ইলেকট্রন থাকে, বিজোড় ইলেকট্রন কোনটাতে আছে? হাইড্রোজেনে আছে। তার মানে এখানে হচ্ছে তোমার ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো, কপার সালফাইডের কেএসপি হচ্ছে 4x10⁻38, এর সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা কত? আছে কেএসপি হচ্ছে তোমার কপার সালফেট, তার মানে কত? এখানে কেএসপি হচ্ছে S², কত দেওয়া আছে? 4x10⁻38। তাই এখানে যদি আমি স্কোয়ার করি তাহলে কত আসবে? এখানে আসবে হচ্ছে তোমার 4 এর উপর স্কোয়ার করলে হচ্ছে তোমার 2, আর রুট করলে, আর এখানে হচ্ছে 38 এর উপর করলে -19। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার এ নাম্বারটা অ্যান্সার হবে 2x10⁻19 মোল, মানে মোলার। অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা এস হলে কেএসপি কত? আচ্ছা এখানে যেহেতু হচ্ছে কেএসপি বলছে, তার মানে এখানে হচ্ছে তোমার কোফিসিয়েন্ট গুলো নেওয়া লাগবে। আচ্ছা এখানে দেখো Al2S4, কারণ এটা কত হবে? এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে 108 S⁵, এটা আর কই দিলাম না, এটা সবাই জানো কিভাবে বের করতে হয়। AB = A + B- অনুসারে AB এর KI কত? মানে KI মানে KI আয়নিক প্রোডাক্ট করা, আয়নিক প্রোডাক্টে কিন্তু কোনো সহগ থাকে না, তার মানে এখানে হচ্ছে তোমার এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। পানিতে দ্রবণীয় কোনটা? কপার কার্বনেট, সিলভার ক্লোরাইড, ব্যারিয়াম সালফেট, কোনটা দ্রবণীয় না। দ্রবণীয় কোনটা হবে? সোডিয়াম নাইট্রেটটা হচ্ছে তোমার দ্রবণীয়, কারণ কি এর হাইড্রেশন শক্তিটা ল্যাটিস শক্তি থেকে বেশি, বাকিগুলোর ক্ষেত্রে ল্যাটিস শক্তিটা হাইড্রেশন শক্তি থেকে বেশি, এজন্য সেগুলো দ্রবণীয় নয়। যে ধাতুটি শিখা পরীক্ষায় হলুদ শিখা দেখায় তার আয়নের শনাক্তকরণে বিকারক কোনটা? আচ্ছা হলুদ শিখা কোনটা দেখায় আমরা জানি, সবাই জানো, এটা হচ্ছে তোমার সোডিয়াম থেকে। তাহলে সোডিয়াম শনাক্তকরণ বিক্রিয়া কোনটা? তোমরা সবাই জানো যে K2H2Sb2O7, এখানে হচ্ছে এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। লবণের দ্রাবণে হাইড্রোজেন সালফাইড চালনা করলে সাদা আদককে উৎপন্ন করে কোনটি? এটা ভালো মতো মনে রাখবা, সাদা মানে হচ্ছে জিঙ্ক। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে তোমার বি নাম্বার, জিঙ্ক। এরপরে দেখো, সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের মিশ্রণ থেকে তাদের পৃথকীকরণের পদ্ধতি কোনটা? এটা হচ্ছে তোমার আংশিক ক্লাসন। আচ্ছা আংশিক ক্লাসনের আরেকটা ব্যবহার কি? এটা হচ্ছে তোমার এই প্রক্রিয়া, যে তোমার ক্লাসন প্রক্রিয়া যে চিনি উৎপন্ন হয়েছে সেখান থেকে এই চিনিকে হচ্ছে অপদ্রব্য থেকে আংশিক ক্লাসন প্রক্রিয়া হচ্ছে চিনিকে পৃথক করা হয়, এর ফলে হচ্ছে তোমার চিনির মিষ্টতা বৃদ্ধি পায়। এটা হচ্ছে তোমার আংশিক ক্লাসনের আরেকটা কাজ। এরপরে দেখো, এ আর বি দুইটা হচ্ছে মানে কি বলবো কম্পাউন্ড দিছে, এটা স্ফুটনাঙ্ক দেখো, একটা হচ্ছে 82, একটা হচ্ছে তোমার 112। এর মিশ্রণ থেকে এ এবং বি কে আমরা কিভাবে পদ্ধতি করবো? দেখো স্ফুটনাঙ্কের পার্থক্য এদের কত আছে? এখানে হচ্ছে 82, এখানে হচ্ছে 112, পার্থক্য কত হচ্ছে আমরা দেখতেছি 30°C। আচ্ছা আংশিক পাতনের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে মানে কি বলবো স্ফুটনাঙ্কের পার্থক্য কত থাকতে হয়? 40-এর কম। যেহেতু এখানে 40-এর কম 30 আছে, তার মানে এই দুটা আমরা হচ্ছে আংশিক পাতনের মাধ্যমে কিন্তু এই দুটাকে আমরা আলাদা করতে পারবো। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? আংশিক পাতন। আচ্ছা এ এবং এ হচ্ছে একটা তরল, এর স্ফুটনাঙ্ক হচ্ছে 320°C, অথচ 210°C উষ্ণতায় এটি বিয়োজিত হয়ে যায়। এর বিশোধনের পদ্ধতি কি? এটা হচ্ছে তোমার নিম্নচাপ পাতন। নিম্নচাপ পাতনের মাধ্যমে আর একটা কি হয়, নর্মালি হচ্ছে 12 মিলিমিটার মার্কারি এবং হচ্ছে তোমার 180°C তাপমাত্রায় তোমার ওই গ্লিসারিন কিন্তু স্পেন লাইট থেকে কোনো ধরনের বিযোজন ছাড়াই ফুটে ওঠে, এর ফলে কি হয় আমাদের কোন শক্তি কিন্তু অত বেশি লাগতেছে না। তো এটা হচ্ছে তোমার নিম্নচাপ পাতনে কিন্তু আরেকটা কাজ, এটা মাথায় রাখবা এটার সাথে সাথে। এবার দেখো অর্থনাইট অফ অ্যানিলিন এবং প্যারানাইট্রো অ্যানিলিনের মিশ্রণ থেকে তাদেরকে বিশুদ্ধ রূপে পৃথক করার পদ্ধতি কি? এটা হচ্ছে তোমার আংশিক পাতন, কারণ কি এদের মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য যেহেতু তোমার সমাণু, স্ফুটনাঙ্কের পার্থক্য কিন্তু 40°C থেকে কম থাকতেছে, এই জন্য হচ্ছে আংশিক পাতনে এদেরকে হচ্ছে আলাদা করা হয়। এরপরে আসো, ইথানল এবং হচ্ছে তোমার কার্বন টেট্রাক্লোরাইডের মিশ্রণ থেকে প্রতিটিকে পৃথক করার উপযুক্ত পদ্ধতি কি? আচ্ছা দেখো, ইথানল আর হচ্ছে তোমার কার্বন টেট্রাক্লোরাইড আর কিন্তু আলাদা দুইটা যৌগ। আচ্ছা আমরা দ্রাবক নিষ্কাশনের ক্ষেত্রে কি জানি, যে দুইটা ভিন্ন যৌগকে যদি আমরা একটা নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত করে দুইটাকে আলাদা করতে পারি, সেটাকে বলা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। তো এরা যে ভিন্ন দুইটা যৌগ, এদের মিশ্রণ থেকে প্রতিটিকে পৃথক করার পদ্ধতি তাহলে কি হবে? দ্রাবক নিষ্কাশন। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা
তো আমরা এখন চলে আসলাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনে। আগে মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যদি তোমরা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মানে চ্যাপ্টার কোনটা বলতে চাও, এটা কিন্তু এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এবং কবির স্যারের বইয়ে কিন্তু, হাজারি স্যারের বইয়ে যেগুলো গতানুগতিক লাইন আছে তাতে কিন্তু এক্সেপশনাল অনেকগুলো থিওরি আছে। সো এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি এই ক্লাসটা করার মাধ্যমে এগুলো নিয়ে তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। প্রথম এমসিকিউ দেখো, প্রথম এমসিকিউ দেখো, কিন্তু এটা কিন্তু হাজারি স্যারের বইয়ে ছিল না, যে মেন্ডেলিফের পর্যায়ে এটা ছিল, এরপরটা ছিল না। মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কতটি ছিল? 63টি ছিল। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে হাজারি স্যারের বইয়েও ছিল। এরপরে দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীতে গ্রুপ এবং পিরিয়ড কয়টা করেছিল? এটা সম্ভবত ছিল না, এটা হচ্ছে তোমার গ্রুপ ছিল হচ্ছে 8টা আর পিরিয়ড ছিল হচ্ছে তোমার 12টা। এরপরে দেখো, মৌলের অবস্থানের গ্রুপ নির্ণায়ক সংখ্যা কয়টা? আচ্ছা, গ্রুপ নির্ণয় আমরা কি করি? আমরা কিন্তু বহিস্থ যে ইলেকট্রন সংখ্যা আছে সেটা কিন্তু আমরা নরমালি মেজার করি। সেখানে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার বহিস্থ ইলেকট্রন সংখ্যা। এরপরে আসো, মৌলের অবস্থানের পর্যায় নির্ণয় ব্যবহার করা হয় কোনটা দিয়ে? আছে পর্যায় নির্ণয় কিন্তু আমরা ওই প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইজ ইকুয়াল টু কত, এটা আমরা কিন্তু দেখি। ধরো যে তোমার একটা ইলেকট্রন বিন্যাস দিল যে 5s1 5, আচ্ছা 5s1 4d6, এখানে পর্যায় কি আমরা হচ্ছে s এবং d দিয়ে মেজার করবো না, আমরা মেজার করবো কি সবচেয়ে বড় প্রধান কোয়ান্টাম সংখ্যা কোনটা সেটা দিয়ে মেজার করবো। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? বহিঃস্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, প্রতিনিধি মৌলগুলো কোনগুলো? এটা হচ্ছে তোমার এস ব্লক এবং পি ব্লক। এদেরকে আদর্শ মৌল বলা হয়। কেন বলা হয়? কারণ এরা হচ্ছে এই যে ইলেকট্রন বিন্যাস, এরা কিন্তু নর্মাল আউপাউ নীতি এরা মেনে চলে। বাকি মৌলগুলো, বাকি যে ডি ব্লক এফ ব্লক আছে, অ্যাক্টিনিন অথবা হচ্ছে তোমার মানে অ্যাক্টিনিন অথবা হচ্ছে তোমার আর ওটা কি কি বলে, অ্যাক্টিনাইড সিরিজ, আর হচ্ছে তোমার ভুলে গেছে আরটা। তো ওই মৌলগুলো কিন্তু তোমার হচ্ছে নর্মাল আউপাউ নীতি ফলো করতেছে না। সো এই কারণে হচ্ছে এস ব্লক এবং পি ব্লককে বলা হয় হচ্ছে প্রতিনিধি মৌল। আচ্ছা, এটা সবাই জানো, এস ব্লকের ক্ষেত্রে মৌল সংখ্যা কতটি? 14টি। এরপর দেখো বোরাক্স কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে হয়তো ওই তোমার অর্থনৈতিক রসায়নে হয়তো এই জিনিসটা আছে। এটা হচ্ছে বোরাক্স হচ্ছে সোডিয়াম Na2B4O7 × 10H2, এটা হচ্ছে তোমার বোরাক্সের সংখ্যা। সবচেয়ে সহজে বিয়োজিত হয় কোনটি? এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম কার্বনেট। কারণ কি এর মধ্যে বন্ধন শক্তিটা সবচেয়ে কম, এই জন্য এটা হচ্ছে সবচেয়ে সহজে বিয়োজিত হয়। এরপরে আসো, কোন যৌগটি পানিতে অদ্রবণীয়? কোনটা? ক্যালসিয়াম ফ্লোরাইডটা হচ্ছে অদ্রবণীয়। এটা হচ্ছে তোমার ব্যাখ্যাগুলো হচ্ছে তোমরা বই থেকে পড়ে নিও, আমি আর টাইম ওয়েস্ট করবো না তোমাদের বেশি, যেহেতু এগুলো হচ্ছে থিওরি। পর্যায় সারণীতে মোট উপধাতুর সংখ্যা কত? উপধাতু বা অপধাতু এর সংখ্যা কতটি? এটার সংখ্যা হচ্ছে তোমার 6টি। যে 6টা অপধাতু আছে এটা কিন্তু ওদের মাস্ট মনে রাখা লাগবে। আচ্ছা লিখে দিই, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, স্টিবিয়াম, টেলুরিয়াম, এই 6টা হচ্ছে অপধাতু। এটা খুবই ইম্পর্টেন্ট। পি ব্লক মৌলের সংখ্যা কতটি? এটা হচ্ছে তোমার 36টি। ডি ব্লক কত? 41টি। আর এফ ব্লক কত? 27টি। এটা ভুল যাওয়ার কথা না তোমাদের। এরপর আসো, এই জিনিসটা কিন্তু তোমার হচ্ছে হাজারি স্যারের বইয়ে নাই। ঊর্ধ্বপতন কখন ঘটে? কখন ঘটবে? যখন হচ্ছে ত্রৈধ বিন্দু চাপ হচ্ছে বায়ুমণ্ডলের চাপ থেকে বেশি হবে, তখন হচ্ছে তোমার ঊর্ধ্বপতন ঘটবে। পর্যায় সারণীর কোন দুইটি গ্রুপের নাম নিক্টোজেন এবং চ্যালকোজেন? নিক্টোজেন কত? গ্রুপ 15, আর চ্যালকোজেন হচ্ছে গ্রুপ 16। তাহলে অ্যান্সারটা কত হবে? সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। নিচের কোন দুইটি মৌল অষ্টক সম্প্রসারণ করে? অষ্টক সম্প্রসারণ করার জন্য হচ্ছে তোমার ডি ব্লক থাকা লাগবে। অ্যালুমিনিয়ামের ডি ব্লক নাই। দেখো 3টা অপশনে অ্যালুমিনিয়াম আছে, মানে এই 3টাই বাদ। তাহলে কোনটা হবে? সালফার এবং ফসফরাস। ডি নাম্বারটা হচ্ছে তোমার অষ্টক সম্প্রসারণ করে, কারণ কি এদের হচ্ছে তোমার ডি ব্লক থাকে, ফাঁকা ডি ব্লক থাকে। এরপর দেখো, কোনটি হচ্ছে প্রোসম অক্সাইড? এটা হচ্ছে তোমার N2O। আচ্ছা, N2O এর নামটা কি জানি? N2O এর নাম কিন্তু নাইট্রাস অক্সাইড। আচ্ছা, তোমরা অনেকে কি করো এই মৌলের পর্যাবৃত্ত ধর্ম অথবা কেমিস্ট্রি ক্ষেত্রে অনেকে হয়তো শুধু সংকেত দেখে যাও অথবা শুধু হচ্ছে নাম দেখে যাও, বাট পরীক্ষার হলে কিন্তু তোমার কোনটা দিয়ে যায় বলা যায় না। তুমি শুধু একটা মানে ধরো যে তুমি শুধু সংকেত দেখে গেলা, তো পরীক্ষা হলে কিন্তু তুমি নাম দেখে বুঝতে পারবা না। এখানে শুধু N2O NO দিত, তাহলে NO এর নামটা কি? NO এর নাম কিন্তু হচ্ছে নাইট্রিক অক্সাইড। সো তোমাদের কিন্তু নাম সংকেত দুটাই মাথায় রাখা লাগবে, কারণ পরীক্ষা হলে যা দেখবা যে
সহজ জিনিস, কিন্তু তুমি শুধুমাত্র যদি নাম পড়ে যাও, যদি সংকেত না দেখে যাও, সংকেত না পাওয়ার কারণে ভুল হবে, অপোজিটটা কিন্তু হইতে পারে। সো তোমরা নাম এবং সংকেত দুইটাই দেখে যাবে। আন্ত হ্যালোজেন যৌগ কোনটা? আন্ত হ্যালোজেন মানে কি, দুইটা হচ্ছে হ্যালোজেন থাকবে। এখানে দেখো কোনটাতে সালফার, এটা কিন্তু হ্যালোজেন যৌগ না, পরটাতে ফসফরাস, এটাও না, তারপর হচ্ছে সালফার অক্সিজেন, এটাও না, তার মানে হচ্ছে ক্লোরিন আর ফ্লোরিন ClF3, এটা কিন্তু হচ্ছে তোমার আন্ত হ্যালোজেন যৌগ, কারণ কি এখানে দুইটাই হচ্ছে তোমার হ্যালোজেন আছে। কোন নিষ্ক্রিয় গ্যাস পি ব্লকভুক্ত নয়? এটা সবাই জানো, হিলিয়াম। হিলিয়াম কি, কারণ হিলিয়ামের সংখ্যাটা হচ্ছে তোমার 1s2। এখানে যেহেতু পি ব্লকে কোনো বালাই নেই, তাহলে মানে হচ্ছে তোমার হিলিয়ামটা হচ্ছে তোমার এস ব্লক নিষ্ক্রিয় গ্যাস, এস ব্লকভুক্ত। ডি ব্লক মৌলের সংখ্যা কত? এটা কত? 41টি। এবার দেখো কোনটি অবস্থান্তর ধাতু? অবস্থান্তর ধাতু মানে কি, এটা হচ্ছে তোমার ডি ব্লক হইতে হবে এবং এদের যে ইলেকট্রন বিন্যাস সেখানে হচ্ছে তোমার অর্ধপূর্ণ ডি অরবিটাল থাকতে হবে, পূর্ণ থাকা যাবে না, শূন্য থাকা যাবে না। সেই হিসেবে কিন্তু দেখো ইট্রিয়াম এবং হচ্ছে মলিবডেনাম দুইটা হয়, ল্যান্থানিয়াম তো হবে না, এটা হচ্ছে তোমার ল্যান্থানাইট সিরিজ। আর জিঙ্ক কিন্তু ওই D10 হিসেবে থাকে, তার মানে হচ্ছে CD দুটো অ্যান্সার, কিন্তু বইয়ে দেওয়া আছে তোমার মলিবডেনাম দেওয়া আছে। তো এইরকম তুমি যদি দেখো যে তোমার ল্যান্থানিয়াম এবং জিঙ্ক দুইটা দেওয়া আছে, আবার ইট্রিয়াম আর মলিবডেনাম চারটেই সেম আছে, সেক্ষেত্রে তুমি শুধু মলিবডেনাম দাগাইতে পারো, বাট নর্মালি কিন্তু অ্যান্সার কিন্তু দুইটাই হয়। এরপরে দেখো বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটা? এটা হচ্ছে তোমার ওই হাজারি স্যারের ওখানে করাই দিচ্ছি, এখানে করাইলাম না। এটা হচ্ছে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিজোড় ইলেকট্রন, মানে Mn2+, তারপর Fe2+, তারপর Cr3+। যদি কনফিউশন থাকে তোমরা কিন্তু হাজারি স্যারের ভিডিওটা দেখতে পারো। এরপরে আসো FeCN6 এর কেন্দ্রীয় পরমাণু সংকরণ কি? আচ্ছা দেখো এখানে CN6 মানে এখানে হচ্ছে তোমার সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, সন্নিবেশ সংখ্যা যদি 6 হয় তাহলে হচ্ছে তোমার কি সংকরণ করবে? D2sp3, এখানে হচ্ছে তোমার ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে আসো নিজে কোনটি রঙিন আয়ন গঠন করে? রঙিন আয়ন গঠন করা সত্য কি? ডি অরবিটালে অর্ধপূর্ণ ইলেকট্রন থাকতে হবে। তখন স্ক্যান্ডিয়ামে ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না, জিঙ্কে ফুল থাকে, ম্যাগনেসিয়ামটা হচ্ছে এস ব্লক মৌল, তাহলে অ্যান্সারটা কি হবে? নিকেল, Ni2+, এটা হচ্ছে তোমার রঙিন যৌগ গঠন করে। এফ ব্লক মৌলের সংখ্যা কত? 27টি। আচ্ছা দেখো এই যে এইরকম এস ব্লক, পি ব্লক, এগুলা হচ্ছে তোমার দেখো এইরকম যে প্রশ্নগুলো থাকে তোমার মেডিকেল অ্যাডমিশনে কিন্তু 50 থেকে 60টা প্রশ্ন এরকম থাকবে। তো তোমার ক্ষেত্রে স্ট্র্যাটেজিটাও এরকম হওয়া উচিত যে আমি প্রথমে এইরকম 50 থেকে 60টা এরকম সহজ প্রশ্ন আইডেন্টিফাই করবো, তারপর সেগুলো আগে দাগাবো। যদি আমরা দাগাই তাহলে দেখা যাবে যে আমি একটা 1 নম্বরে কনফিডেন্স পাবো, 2 নাম্বারটাতে হচ্ছে যে কঠিন প্রশ্নগুলো যদি তুমি শুরুতেই দাগাইতে চাও, তবে ম্যাথ শুরুতে করো, তখন কিন্তু দেখবা যে অ্যান্সারটা না মিলে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন থাকে। আর আমাদের হিউম্যান সাইকোলজিটা এরকম যে কখন আমি মানে হতাশ কখন হবো, যখন কোন জিনিসটা আমি করতে পারি না। সো তুমি সহজ জিনিস এরকম জিনিস আইডেন্টিফাই করে অ্যান্সার করো, তাহলে দেখবা তুমি কিন্তু অনেক কনফিডেন্স একটা পাবা। এবং দেখা যাবে যে কঠিন জিনিসগুলো আসলে কি পড়া থাকে বাট মনে থাকে না, বাট তুমি যখন এটা পারবে তখন তোমাকে সেটা একটা মেন্টাল বুস্ট দিবে, যার ফলে কিন্তু তুমি কঠিন জিনিস অনেকগুলো মানে পেরে যাওয়া ইনশাল্লাহ। তো আসলে এর পরেরটাতে যাই, নিচের কোনটির আকার সবচেয়ে ছোট? আচ্ছা পর্যায় সারণী কিন্তু বাম দিকের আকারগুলো অনেক বড়, বাট ডান দিকে যখন হচ্ছে তোমার ইলেকট্রনগুলো মানে নতুন ইলেকট্রন যোগ হয়, কিন্তু তোমার শেল সংখ্যা মানে শেল নাম্বার তো বাড়ে না, শেল নাম্বার না বাড়ার কারণে ইলেকট্রনগুলো হচ্ছে তোমার ওই নিউক্লিয়াস থেকে বেশি আকৃষ্ট থাকে, এই জন্য হচ্ছে তোমার আকারটা ছোট হয়। তাহলে দেখো লিথিয়াম যেহেতু বাম দিকে আছে, তারপর হচ্ছে কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তার মানে কি অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যাটা বেশি, এই জন্য এর আকারটা হচ্ছে তোমার সবচেয়ে ছোট হবে। এরপর দেখো নিচের কোনটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? একটা তোমার হচ্ছে গ্রুপে ওপর থেকে যত নিচে যাবো আয়নীকরণ শক্তি কমবে। আচ্ছা প্রথম গ্রুপে গ্রুপ নাম্বার 1-এ সবচেয়ে নিচে যাচ্ছে তোমার থাকে সিজিয়াম, তো এখানে হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম কার হবে? সিজিয়ামের হবে। এরপর দেখো কোনটি ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? ইলেকট্রন আসক্তিটার ক্ষেত্রে দেখো একটা পর্যায় থেকে তুমি যখন নিজের মানে পর্যায়ে যাবা তখন কিন্তু ইলেকট্রন আসক্তিটা কমবে। দেখো এফ মানে ফ্লোরিন, অক্সিজেন, সিলিকন এরা কিন্তু দ্বিতীয় পর্যায়ে, বাট ক্যালসিয়ামটা হচ্ছে তোমার তৃতীয় পর্যায়ে, তাহলে এই ইলেকট্রন আসক্তিটা কিন্তু এখানে সবচেয়ে কম হবে। এখানে হচ্ছে তোমার সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে আসো একটা মৌল দিছে এল সমান সমান মানে যেটা হোক এল এর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বলছে 1, আর হচ্ছে তোমার ওয়াই এর ইলেকট্রোনেগেটিভিটি বলছে হচ্ছে তোমার 3, তাহলে Ly2 এর মানে কি প্রকৃতির হবে? দেখো ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কত? এখানে 3 থেকে যদি 1 বাদ দেই তাহলে হচ্ছে তোমার থাকছে হচ্ছে 2, তার মানে হচ্ছে এদের ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য 2। পোলার সমযোজীর ক্ষেত্রে কত ইলেকট্রনের তোমার ইলেকট্রোনেগেটিভিটি থাকে? থাকে হচ্ছে তোমার 0.5 থেকে 1.9 এর মধ্যে। যেহেতু এটাকে ক্রস করে গেছে, তার মানে এটা কি হবে? এটা অবশ্যই তোমার আয়নিক যৌগ হবে।
কারণ কি এর যে ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য এটা হচ্ছে তোমার 2, যেটা হচ্ছে পোলার সমযোজী, যেটা 0.5 থেকে 1.9 এটাকে ক্রস করে গেছে। সো এটা হচ্ছে তোমার আয়নিক যৌগ হবে। এরপর দেখো কোনটি সবচেয়ে বেশি সর্বাধিক হচ্ছে আয়নিক বৈশিষ্ট্যের। আচ্ছা, আয়নিক বৈশিষ্ট্যটা মানে কি? আমরা জানি কি পোলার আয়নের নিয়ম মতে কি, যে তোমার ক্যাটায়নের আকার যত ছোট হবে সেটা হচ্ছে তত বেশি সমযোজী বৈশিষ্ট্য হবে। তার মানে ক্যাটায়নের আকার যত আমার বড় হবে সেটা সবচেয়ে বেশি আয়নিক বৈশিষ্ট্য হবে। তাহলে এখানে ক্যাটায়নের আকার সবচেয়ে বড় কার? সিজিয়ামের। তাহলে এখানে সবচেয়ে বেশি আয়নিক বৈশিষ্ট্য কার হবে? সিজিয়ামের হবে। সিজিয়াম ক্লোরাইড হচ্ছে সবচেয়ে বেশি আয়নিক বৈশিষ্ট্য। নিজের কোনটি হচ্ছে অপোলার? অপোলার মানে হচ্ছে তোমার ধরো যে পোলারিটি নেই, পয়েন্ট মানে দুইটা মৌলে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য হচ্ছে 0.5 থেকে 1.9 এর মধ্যে নাই। এখানে হচ্ছে কোনটা হবে? এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। কারণ কি ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে তোমার 3.5 থাকে, আর কার্বনের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে তোমার থাকে হচ্ছে 2.5, তাহলে কত 1 থাকতেছে। এই জন্য এটা হচ্ছে তোমার অপোলার। পোলার হইতে হলে কি হবে? হতে হবে তোমার, আচ্ছা এখানে কি ভুল হইলো? ক্লোরিনে কত? ক্লোরিনে হচ্ছে, আচ্ছা ক্লোরিনের হয়তো আমি এটা ভুল বলছি। এখানে হচ্ছে তোমার কার্বন টেট্রাক্লোরাইডটা হচ্ছে তোমার অ্যান্সার, কারণ কি এটার মধ্যে পোলারিটি ঘটে না, এই জন্য এটা হচ্ছে তোমার অপোলার। এরপরে আসো জিঙ্ক, যে মানে জিঙ্ক ফ্লোরাইড ডাইফ্লোরাইডের ক্ষেত্রে জিঙ্কের সংকরণ কোনটা? এটা কোনটা হবে? sp3d। আর যদি যেটি x4 বলতো তাহলে কত হতো তোমার? sp3d2। আর যদি জিঙ্ক হেক্সাফ্লোরাইড বলতো তাহলে হতো তোমার sp3d3। এটা একটা এক্সেপশনাল, কারণ কি দেখো নর্মালি যদি তুমি যদি দেখতে যে মানে জিঙ্ক ডাইফ্লোরাইড, এখানে তো sp দেখায়, কারণ কি এখানে 2 আছে, বাট জিঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা এক্সেপশনাল, সো এটা মাথায় রাখবা তোমরা। আবার এই জিনিসটা আসছে যে FeCN6 এর সংকরণ কোনটা? এটা হচ্ছে তোমার D2sp3। এটা হচ্ছে তোমার ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো কোন যৌগে সর্বাধিক পোলারায়ন ঘটে? আচ্ছা পোলারায়ন ঘটার একটা শর্ত কিন্তু হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হবে তার তত পোলারায়ন করবে। এখানে দেখো সবচেয়ে বেশি চার্জ কিন্তু ক্যাটায়ন অথবা অ্যানায়ন, এখানে অ্যানায়ন যেহেতু আছে, অ্যানায়নের সবচেয়ে বেশি চার্জ হচ্ছে Cl4 PbCl4, তাহলে এর সবচেয়ে বেশি হচ্ছে তোমার পোলারায়ন ঘটবে। কোন যৌগটি হচ্ছে তোমার পানিতে দ্রবণীয়? এটা কোনটা হবে? সিলভার ফ্লোরাইড হচ্ছে, এটা হচ্ছে তোমার পানিতে দ্রবণীয়, বাকিগুলো পানিতে দ্রবণীয় নয়, একমাত্র সিলভার ফ্লোরাইডটা হচ্ছে তোমার পানিতে দ্রবণীয়। নিচে কোনটি আইড যৌগ? আইড মানে কি? তার হচ্ছে তোমার ওই কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যাটা তুলনামূলক কম থাকবে। এখানে দেখো পটাশিয়ামের ক্ষেত্রে কিন্তু +5 থাকতেছে, ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে তোমার 5 থাকবে, আর এখানে পিবি মানে ব্রাম্বাম এখানে দেখো কত থাকবে? 4 থাকবে। বাট স্টারনেটের ক্ষেত্রে দেখো, স্টারনেটের ক্ষেত্রে কিন্তু থাকবে হচ্ছে তোমার মাত্র 2। সো এখানে আইড যৌগ হচ্ছে সোডিয়াম স্টানাইট। এটা হচ্ছে তোমার বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা আমরা এখন চতুর্থ অধ্যায়ে চলে আসলাম, রাসায়নিক পরিবর্তন। আমরা এখন দেখবো যে এই অধ্যায়ে কি কি আছে, আর 2টা চ্যাপ্টার আছে। একটু ধৈর্য ধরে তোমরা হচ্ছে ক্লাসটা করো, আশা করি তোমরা এই ক্লাসটা করার পর আর কিন্তু কোনো সমস্যা থাকবে না। এই বক্সে প্রশ্ন নেই কবির স্যার। এখন দেখো প্রথম এমসিকিউ বলছে যে একটি রাসায়নিক বিক্রিয়ার গতির হার কোনটা? আচ্ছা এখানে হচ্ছে তোমার সি নাম্বারটা অ্যান্সার। এখানে দেখো সি নাম্বার শুরুতে কিন্তু হচ্ছে মাইনাস আছে, দেখতে একটু সমস্যা হচ্ছে, পিডিএফটা দেখলে তোমরা পারবা। দেখো মাইনাসটা কেন দিচ্ছে? দেখো বিক্রিয়ার ঘনমাত্রা ধরো যে শুরুতে ছিল হচ্ছে 5 মোল পার লিটার, একটু পর হয়ে গেছে 2 মোল পার লিটার, তাহলে বিক্রিয়ার ঘনমাত্রা পরিবর্তন কত হচ্ছে? 2 থেকে 5 বিয়োগ করলে কিন্তু -3 হচ্ছে, বাট বিক্রিয়ার ঘনমাত্রা কি কখনো মাইনাস হইতে পারে? পারে না। সেজন্য একটা শুরুতে একটা মাইনাস দেওয়া হয়েছে, যাতে হচ্ছে জিনিসটা মাইনাস মাইনাস পজিটিভ হয়ে যায়। তাহলে এখানে তোমার সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো বিক্রিয়ার হারের একক কোনটা? এটা তোমরা সবাই জানো, এটা কি হচ্ছে? মোল পার লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো এ এবং বি থেকে উৎপাদ পাওয়া গেছে, এই বিক্রিয়ার হচ্ছে মানে হার হচ্ছে এ এর সাথে প্রপোর্শনাল, আর বি এর হচ্ছে দ্বিতীয় ঘাতের সাথে হচ্ছে তোমার প্রপোর্শনাল, মানে বিক্রিয়ার হার। বিক্রিয়ার ক্রম কোনটা? তাহলে এ আর বি এর উপর যদি নির্ভরশীল, এর ক্ষেত্রে আছে হচ্ছে 1, বির ক্ষেত্রে আছে হচ্ছে তোমার 2, তাহলে বিক্রিয়ার হার কত হবে? a প্লাস বি সমান সমান হবে হচ্ছে তোমার 3। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? এখানে ডি নাম্বারটা অ্যান্সার, এটা হচ্ছে তৃতীয় ক্রমের বিক্রিয়া এটা। এরপর দেখো প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবের এক কোণ। প্রথম ক্রমের ক্ষেত্রে কত হবে? পার সেকেন্ড। এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। আর যদি হচ্ছে বলো শূন্য ক্রম, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, আর তারপর থেকে কিন্তু এম ইনভার্স 1 হবে, মানে মোল পার লিটারে ইনভার্স 1 হবে। এরপরে এই যে এখানে আসছে যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান কত? এটা কত হবে? এম ইনভার্স সেকেন্ড ইনভার্স। এম ইনভার্স মানে কি? এম মানে হচ্ছে মোল পার লিটার, তাহলে কি হবে এখানে? এখানে হবে হচ্ছে তোমার লিটার পার মোল পার সেকেন্ড।
কারণ কি মোল পার লিটারে ইনভার্স হয়ে গেছে, সো এখানে হবে হচ্ছে তোমার সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, লিটার পার মোল পার সেকেন্ড। এরপরে আসো, একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে তোমার 10 ইনভার্স 2 সেকেন্ড পার সেকেন্ড, এবং বিক্রিয়ার প্রারম্ভিক ঘনমাত্রা ডেসিমোলার হলে বিক্রিয়াটি প্রারম্ভিক হার কত। কিন্তু হার ধ্রুবক কত বলছে 10 ইনভার্স 2, আর বিক্রিয়া হচ্ছে তোমার কত মোলার, ডেসিমোলার মানে 0.1, তাহলে হচ্ছে হার ধ্রুবক কত হচ্ছে, বিক্রিয়ার প্রারম্ভিক হার কত হচ্ছে, এখানে হচ্ছে আরটা ইনভার্স 1, তাহলে হচ্ছে 10 ইনভার্স 3, তাহলে এখানে হচ্ছে তোমার বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড থেকে হচ্ছে নাইট্রোজেন অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড হয়েছে। এখানে হচ্ছে বিক্রিয়ার হারটা কার্বন মনোক্সাইডে শূন্য ক্রম মানে শূন্য ঘাতের সমানুপাতিক হলে বিক্রিয়ার ক্রম কত। আচ্ছা দেখো, এই যে কার্বন মনোক্সাইড এর সাথে শূন্য ক্রম, বাট নাইট্রোজেন ডাইঅক্সাইড এটার সাথে কিন্তু একটা ক্রম আছে, মানে এটার উপর একটা নির্ভরশীল, সো এখানে বিক্রিয়ার ক্রমটা হচ্ছে তোমার 1 নাম্বার। এরপরে আসো, প্রথম ক্রম বিক্রিয়া কোনটা। আচ্ছা, প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক আমরা কত জানি, পার সেকেন্ড, তার মানে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবকে যেহেতু কে দ্বারা প্রকাশ করা হয়, তার মানে এটা হচ্ছে তোমার এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো, কোন বিক্রিয়ার সক্রিয় শক্তি সবচেয়ে কম। আচ্ছা এখানে দেখো যে 2 নাম্বার যেটা আছে HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সক্রিয় শক্তি সবচেয়ে কম, কারণ কি এটা হচ্ছে তোমার অ্যাসিড বেস তোমার রিঅ্যাকশন, অ্যাসিড বা রিঅ্যাকশনে কিন্তু হচ্ছে তোমার কোনো সক্রিয় শক্তি লাগে না, দুইটা যখন তুমি মিশাবো তখন এটার সাথে সাথে তোমার রিঅ্যাকশন করে ফেলছে, তার মানে এখানে এই জন্য বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো, কোন ক্ষেত্রে বিক্রিয়া ডান দিকে যাবে। আচ্ছা দেখো, এই যে তোমার কেসি, এটা মানে কি সাম্যাবস্থায় হচ্ছে তোমার বিয়োজন ধ্রুবক, আর হচ্ছে কিউসি এটা হচ্ছে যে কোনো মুহূর্তে। আচ্ছা তুমি নর্মাল চিন্তা করো যে একটা বিক্রিয়ক হচ্ছে তোমার সাম্যাবস্থায় চলে গেছেই, সেখানে আর বিক্রিয়া হবে হবে না, বা যদি এমন হয় যে সাম্যাবস্থায় যে ধ্রুবক সেখান থেকে হচ্ছে ওই তোমার যে কোনো অবস্থায় যে ধ্রুবক আছে সেটা হচ্ছে কম, তার মানে কি সেটা অবশ্যই ডান দিকে যাইতে যাবে যাতে হচ্ছে তোমার সাম্যাবস্থায় পৌঁছাতে পারে, তার মানে এই জন্য হচ্ছে তোমার এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, যে কেসি হচ্ছে তোমার যে কোনো মুহূর্তে কিউসি বা হচ্ছে তোমার যে কোনো মুহূর্তে বিয়োজন ধ্রুবকের থেকে বেশি হলে তাদের বিক্রিয়াটা ডান দিকে যাবে, যার ফলে এটা যাতে সাম্যাবস্থা অর্জন করতে পারে। এরপরে দেখো, কোন বিক্রিয়া হারের জন্য কেসি ইজ ইকুয়াল টু কেপি আরটি। এটা দেখতে হয়তো সমস্যা হচ্ছে, এখানে বলছে কেসি ইজ ইকুয়াল টু কেপি আরটি। আচ্ছা নর্মাল আমরা সূত্র কি জানি, যে কেপি সমান সমান কেসি আরটি ডেল এন। আমরা দেখো এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে কেসি ইকুয়াল টু কেপি আরটি, মানে কি এই আরটিটা আমার কেপি এখানে যাবে, আচ্ছা কেপি এখানে আসতে হলে কি হতে হবে, ডেল এন সমান মানে -1 হইতে হবে। এখন দেখা লাগবে ডেল এন সমান -1 কোথায়, এখানে দেখো প্রথমটার ক্ষেত্রে কিন্তু 3 আর এখানে 2, তার মানে কি প্রথমটার ক্ষেত্রে কিন্তু ডেল এন সমান -1 হচ্ছে, এই জন্য এখানে তোমার এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো, নিচে কোন বিক্রিয়া কেপি ইজ ইকুয়াল টু কেসি, মানে কি ডেল এন সমান 0, ডেল এন সমান 0, দেখো এখানে কিন্তু প্রথমটাতেই ডেল এন সমান 0 হচ্ছে, কারণ কি কার্বন মনোক্সাইড আর এই পানি, এখানে কিন্তু 2 আছে, এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন এখানেও 2 আছে, তার মানে এখানে কেপি ইজ ইকুয়াল টু কেসি হচ্ছে। এবার দেখো, একটি জলীয় দ্রবণে পিএইচ হচ্ছে 5, দ্রবণটিতে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত। পিএইচ যদি 5 বলে তার মানে হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে, 10 ইনভার্স 5। আচ্ছা আমরা কি নরমালি জানি যে পানির আয়নিক গুণফল কত, 10 ইনভার্স 14, তার মানে H প্লাস আর OH মাইনাস, এটা ঘনমাত্রা হচ্ছে 10 ইনভার্স 14, তাহলে এখানে যদি 10 ইনভার্স 5 আমি ভাগ দিই তাহলে কত হবে, 10 ইনভার্স -9 হবে, তাহলে এখানে হচ্ছে তোমার বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো এটা তোমরা। কোন অ্যাসিডের কে এর মান সবচেয়ে সর্বাধিক, মানে কি কোন অ্যাসিডটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, আমরা কোনটা জানি পারক্লোরিক অ্যাসিডটা হচ্ছে তোমার সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, কারণ কি এর হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে +7, এই জন্য এটা হচ্ছে তোমার সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। এরপরে দেখো, কোনটি উভধর্মী। উভধর্মী মানে কি, সেটা হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণও করবে আবার ত্যাগও করতে পারবে। এখানে দেখো এই বাইসালফেট, এখানে কিন্তু একটা ইলেকট্রন এ হচ্ছে H2SO4 হইতে পারবে, আবার একটা ইলেকট্রন মানে গ্রহণ করে আর ইলেকট্রন ত্যাগ করে কিন্তু SO4 2- ও হইতে পারবে, তার মানে এখানে উভধর্মীটা কোনটা হচ্ছে SO4 মানে বাইসালফেট, এখানে হচ্ছে তোমার এটা উভধর্মী। OH আয়নে অনুবন্ধী অ্যাসিড কোনটা। অনুবন্ধী অ্যাসিড মানে কি, OH আয়নটা হচ্ছে ক্ষার, ক্ষারের ধর্ম কি, সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করলে কত হবে, সে হচ্ছে H2O বা পানিতে পরিণত হবে, তাহলে এই ওই হাইড্রোক্সাইড আয়নে অনুবন্ধী অ্যাসিড কোনটা হবে, H2O বা পানি। এক ক্ষারকীয় অ্যাসিড কোনটা, এটা আসলে তোমার অ্যান্সার দেওয়া নাই, মানে অ্যান্সার আসলে কারেক্ট না, এটা হচ্ছে H2PO3, এটা হচ্ছে তোমার দ্বিক্ষারকীয়, বাট এখানে হচ্ছে অ্যান্সারটা যেহেতু বি বলছে তোমরা এটা দেখে রাখতে পারো, বাট এটা হচ্ছে তোমার ভুল প্রশ্ন, মানে অ্যান্সার নেই। এবার দেখো, Fe3
Fe2O3 এর অম্লত্ব কত? এর অম্লত্ব আমরা কত জানি? এর অম্লত্ব হচ্ছে তোমার 6। এটা হচ্ছে তোমার ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। Al2O3 এর ক্ষারকত্ব কোনটা? আছে এখানে কিন্তু আমরা জানি ক্ষারকত্ব কিন্তু নরমালি 6 হওয়ার কথা, বাট এখানে হচ্ছে হয়তো উল্লেখ মানে করতে ভুলে গেছে যে অ্যালুমিনিয়ামের ক্ষারকত্ব কত। যেহেতু অ্যালুমিনিয়াম 2টা আছে, তার মানে এই ক্ষারকত্ব হচ্ছে তোমার বি, মানে এ নাম্বারটা অ্যান্সার, সেটা হচ্ছে 2। এরপরে আসো, এক ক্ষারীয় অ্যাসিডের দ্রবণের পিএইচ হচ্ছে -1, তো এর মোলার ঘনমাত্রা কত? আছে আমরা কি জানি যে পিএইচ 0 হয় কখন? যখন ঘনমাত্রা হচ্ছে তোমার যখন 1 মোলার থাকে, বাট এখানে যেহেতু 10 মোলার, তার মানে হচ্ছে এখানে যেহেতু হচ্ছে পিএইচ -1, তার মানে ঘনমাত্রা হচ্ছে হবে 10 মোলার। এটা হচ্ছে তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো। কোন সিস্টেমটি প্রসম? প্রসম মানে কি? অ্যাসিড এবং বেস রিঅ্যাকশন করে তোমার নিউট্রাল যৌগ তৈরি করবে। তাহলে দেখো, অ্যাসিড এবং বেস রিঅ্যাকশন করে কিন্তু সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু তৈরি করতে পারে। যদি হচ্ছে তোমার HCl এবং NaOH হচ্ছে তোমার রিঅ্যাকশন করে, তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? NaCl। এরপরে আসো, একটি তীব্র অ্যাসিডের জলীয় দ্রবণে POH হচ্ছে 10^12 মোলার, আর উপস্থিত দ্রবণে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা 0.005 মোলার হলে অ্যাসিডটি ক্ষারকত্ব কত? এখন দেখো, OH এর ঘনমাত্রা বলছে 10^12, তার মানে H প্লাস এর ঘনমাত্রা কত? 10^2। আর দেখো 10^2, আর এখানে বলছে যে অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.005 মোলার, তার মানে কি এর হচ্ছে মানে 0.01 আনতে আমার কি করতে হবে? 2 দিয়ে গুণ দিতে হবে, তার মানে কি এর হচ্ছে ক্ষারকত্ব হচ্ছে তোমার 2। বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো, 10% বিয়োজন মাত্রার একটি মৃদু অ্যাসিডের ডেসিমোলার দ্রবণে পিএইচ কত? দেখো 10% বিয়োজন হয়, তার মানে 1, আর হচ্ছে ডেসিমোলার মানে হচ্ছে 1, তার মানে কত হচ্ছে? তার হচ্ছে ঘনমাত্রা হচ্ছে 0.01 মোলার। তাহলে 0.01 মোলার যদি হয়, তাহলে তার পিএইচটা কত হবে? পিএইচ হবে হচ্ছে তোমার 2। এরপরে আসো, একটি 0.05 মোলার সালফিউরিক অ্যাসিডের পিওএইচ কত? তাহলে দেখো এর পিএইচটা কত হচ্ছে? এর পিএইচটা হচ্ছে তোমার 1, যেহেতু হচ্ছে 0.05 কে 2 দিয়ে গুণ করলে 0.1 হয়, পিএইচ 1, তাহলে পিওএইচ কত হবে? পিওএইচ হবে হচ্ছে তোমার 13। নিচে কোনটি বাফার দ্রবণ? বাফার দ্রবণে আমরা কি জানি? অল্প পরিমাণ তোমার অ্যাসিড অথবা বেস মিশালে তার কোনো পিএইচ এ চেঞ্জ হয় না। তাহলে দেখো এখানে অল্প পরিমাণ অ্যাসিড কোনটাতে অ্যাড করছে? সি নাম্বারে। দেখো ইথানোয়িক অ্যাসিড 15 সেন্টিমিটার কিউব আর 0.1 মোলারের সাথে তোমার 10 সেন্টিমিটার কিউব 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মানে অল্প পরিমাণে অ্যাড করছে, তার মানে এটা হচ্ছে তোমার বাফার দ্রবণ। এরপরে দেখো, একটি অম্লীয় বাফার দ্রবণের অ্যাসিড এবং লবণের ঘনমাত্রা হচ্ছে সমান, তার মানে আমরা কি জানি? যে পিএইচ সমান পিকে প্লাস লগ সল্ট ভাগ অ্যাসিড। আচ্ছা, এটা যদি সমান হয় মানে কি? লগ 1 হয়ে যায়, লগ 1 মানে কত? 0, তার মানে আমরা কি জানি? যে পিএইচ সমান পিকে। তাহলে দেখো পিকে বলছে 3.8, তাহলে পিএইচ কত হবে? 3.8। সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। কোনটি হচ্ছে তোমার ক্ষারীয় দ্রবণ? ক্ষারীয় দ্রবণটা কোনটা হবে? দেখো প্রথমে হচ্ছে এইচ আছে, মানে হাইড্রোজেন সালফাইড, এটা কিন্তু অ্যাসিড, এটা হবে না। বি নাম্বারে দেখো বাইকার্বনেট, তার মানে এটা হচ্ছে তোমার ক্ষারীয় বেস, এখানে হচ্ছে তোমার বি নাম্বারটা অ্যান্সার। সি নাম্বারে দেখো তোমার H3PO4 আছে, তার মানে এটা একটা অ্যাসিড, আর হাইড্রোজেন সালফাইড ডিতে আছে, তার মানে হচ্ছে তোমার ক্ষারীয় দ্রবণটা কোনটা হচ্ছে? বি নাম্বারটা হচ্ছে তোমার ক্ষারীয় দ্রবণ। এটা একটা তোমার জ্ঞানমূলক প্রশ্ন যে তোমার ফর্মিক অ্যাসিড এবং সোডিয়াম ফর্মেটের বাফার সিস্টেমে পিএইচ পরিসর কোনটি হতে পারে? এটা হচ্ছে তোমার 3.7 থেকে 5.2 হতে পারে। রক্তের পিএইচ কত হলে অ্যাসিডোসিস হয়? 6.8 এর থেকে কম হইলে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কি এই জিনিসটা কিন্তু আমাদের তোমার ইয়াতে থাকে, ক্লিনিক্যাল বিষয় কিন্তু ইউজ করা হয়, তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা অবশ্যই মনে রাখবা। আমাদের শরীরে কোথায় কোন অংশে ক্ষারীয় পিএইচ হচ্ছে তোমার বিরাজ করে? এটা তোমরা যদি হচ্ছে তোমার পড়ে দেখো যে তোমার প্যানক্রিয়াস, এগুলাতে কিন্তু তোমার ক্ষারীয় থাকে, তার মানে হচ্ছে কোথায় আমরা পিএইচ ক্ষারীয় পাচ্ছি? খুব জানতে পারছি, তোমার বায়োলজিতে তোমরা পড়ছো। তাপোৎপাদী প্রক্রিয়া কোনটা? গঠন প্রক্রিয়া হচ্ছে তোমার তাপ যেহেতু হচ্ছে মানে নির্গত হয়, এই জন্য হচ্ছে তাপোৎপাদী প্রক্রিয়া হচ্ছে তোমার গঠন তাপ। এরপরে আসো, কোন প্রক্রিয়াটি তাপোৎপাদী এবং তাপহারী দুইটাই হতে পারে? এটা হচ্ছে তোমার দ্রবণ তাপ, কারণ দ্রবণ তাপে অনেক ক্ষেত্রে দেখা যায় তাপোৎপাদী রিয়াকশন হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে তাপহারী রিয়াকশন হচ্ছে, এবং এটা ইংলিশটা কিন্তু মাথায় রাখবা, এন্ডোথার্মিক এন্ড এক্সোথার্মিক, কারণ কিন্তু ইংলিশে প্রশ্ন দিয়ে দিতে পারে। কোনটি হচ্ছে তোমার তাপহারী প্রক্রিয়া? তাপহারী প্রক্রিয়া কোনটা? পরমাণুকরণ প্রক্রিয়াটা হচ্ছে তোমার তাপহারী প্রক্রিয়া, মানে কি এখানে হচ্ছে তাপ হচ্ছে নির্গত না, তাপ হচ্ছে শোষিত হয়। প্রশমন তাপের মান স্থির কোন ক্ষেত্রে? আছে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে কিন্তু প্রশমন তাপের মানটা স্থির, এটা কত? -57.34 কিলোজুল পার মোল।
এখানে লিখছে যে মিথেনের সাথে ক্লোরিনের রিঅ্যাকশন করলে একটা উৎপাদ পাওয়া গেল, বিক্রিয়াটি ডেল্টা এইচ মানে ডেল এইচ নির্ণয় কোনটি প্রয়োজন আছে। দেখো এখানে দেখো কার্বন হাইড্রোজেন বন্ধন কিন্তু আছে, তার মানে এটা প্রয়োজন আছে। আর এখানে হচ্ছে তোমার ক্লোরিনের সাথে কিন্তু কার্বনের হচ্ছে বন্ধন হচ্ছে এটাও আছে, আবার হাইড্রোজেনের সাথেও আছে। তার মানে দেখো কার্বনের কিন্তু মধ্যে কিন্তু কোনো বন্ধনের শক্তির মান জানার প্রয়োজন নেই। তার মানে এখানে হচ্ছে তোমার ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো কার্বন দহনে হচ্ছে H1 ডেল H1, হাইড্রোজেন দহনে হচ্ছে ডেল H2, আর মিথেন দহনে হচ্ছে ডেল H3 হলে হেসের সূত্র অনুসারে মানে মিথেনের গঠন তাপ কত। আচ্ছা দেখো কার্বন দহনের ক্ষেত্রে আমরা কি জানি C+O2, এখান থেকে কিন্তু আমরা প্রথমে CO2 পাচ্ছি, এটা হচ্ছে তোমার ডেল H1। আর হাইড্রোজেনের সাথে দহন মানে অক্সিজেনের, তাহলে হাইড্রোজেনের সাথে যদি দহন করি তাহলে দেখা যাবে যে এখানে 2H2 নেওয়া লাগতেছে, নিয়ে হচ্ছে তোমার H2O পাচ্ছি আমরা, 2H2 এভাবে পাচ্ছি, আর এটা হচ্ছে তোমার ডেল H2। আর 3 নম্বরে হচ্ছে তোমার ডেল H3, এটা হচ্ছে তোমার ওই CO2 প্লাস H2O 2H2O সমান কি পাচ্ছি CH4 প্লাস হচ্ছে CH4 পাচ্ছি, আর পাচ্ছি হচ্ছে তোমার 2O2। তো দেখো এখানে কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে 2 অণু লাগতেছে, তার মানে কি প্রথমটা 1 অণু, পরেরটা 2 অণু, আর লাস্টে যেহেতু এটা শক্তি নির্গত এটা হচ্ছে -3 অণু, তার মানে এখানে তোমার বি নাম্বারটা আছে। কারণ কি দেখো প্রথমে কার্বনে 1 অণু লাগতেছে, হাইড্রোজেনের ক্ষেত্রে 2 অণু, আর পরে হচ্ছে যেহেতু নির্গত হচ্ছে -H3 মানে ডেল H3, এখানে তোমার বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 0.5 গ্রাম কার্বন দহন করে নির্গত 16.39 তাপকে ক্যালোরিমিটারে 250 গ্রাম পানিতে শোষণ করা হলো, কার্বনের দহন তাপ কত এটা হচ্ছে তোমার ক্যালকুলেটর করা লাগবে। আমরা জানি নর্মালি কার্বনের দহন তাপ কত 393.5, সেই হিসাবে যেহেতু এটা দেওয়াই আছে সেখানে তোমার হচ্ছে ডি নাম্বারটা অ্যান্সার। এরপরে আসো আমরা লাস্ট অধ্যায়ে চলে আসছি, আর একটু তোমরা ক্লাসটা করো, আশা করি তোমরা এর ক্লাসের পর কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। আর তোমাদের যেহেতু অ্যাডমিশন টাইম আর খুব বেশি নাই, বেশি বেশি করে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করো। এমসিকিউ প্র্যাকটিস বলতে কি বোঝাচ্ছি, ধরো তোমাদের কিন্তু এখন হচ্ছে তোমার অফলাইনে কিন্তু কোনো পরীক্ষা হচ্ছে না, এখন তোমরা যদি বাসায় বসে যদি এমসিকিউ ওইগুলো ওএমআর এর ডেইলি 2-1টা যদি প্র্যাকটিস না করো তাহলে দেখা যাবে এখন কিন্তু এমনি শীতকাল এমনি একটা তোমার ফাইনাল পরীক্ষা কিন্তু হচ্ছে তোমার ফ্রাস্ট্রেশন কাজ করবে, আর প্র্যাকটিস না থাকে তাহলে দেখবা কিন্তু এমসিকিউ দাঁড়ানোর সময় কিন্তু মানে হাত কাঁপতেছে, আরো বেশি কাঁপবে। সো এখন থেকে বাসায় প্র্যাকটিস করতে থাকো, 1টা থেকে 2টা, সবগুলো দরকার নেই, 1 থেকে 2টা এমসিকিউ কিন্তু তুমি ওএমআর এ ফুল দাগাবা টাইম টেবিল সব মেনটেন করে। সব প্রথম এমসিকিউ দেখি, খাদ্য নিরাপত্তা কি? খাদ্য নিরাপত্তা হচ্ছে তোমার খাদ্যকে জীবাণু এবং দূষণ মুক্ত রাখা। খাদ্য যদি এখন জীবাণু দ্বারা আক্রান্ত হয় তাহলে আমরা সেই খাবারটা কিন্তু অসুস্থ হবো, সেটা থেকে মানে তোমার খাদ্যকে তোমার দূষণ মুক্ত রাখতে কিন্তু খাদ্য নিরাপত্তার পদ্ধতি ব্যবহার করা হয়। এরপরে দেখো খাদ্য নিরাপত্তার জন্য WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশনা কয়টা? এটা নির্দেশনা কয়টি? 5টা। তো দেখছো এই জিনিসটা কিন্তু হাজারি স্যারের বই নেই, সো এই জিনিসটা তোমরা কবি স্যারের বইয়ের পিডিএফ থেকে একটু পড়ে নিতে পারো, কারণ যেহেতু এই এমসিকিউটা আছে কোনো কিন্তু দিয়ে দিতে পারে যে নিচে কোনটি সুনির্ধারিত খাদ্য নিরাপত্তার জন্য নির্দেশনা নয়, সো তোমরা ওটা একটু কষ্ট করে দেখে নিও। দেহে খাদ্যের অভ্যন্তরীণ দহনে উৎপন্ন শক্তির নাম কি? এটা হচ্ছে তোমার থার্মোজেনেসিস। কি হবে সেটা? থার্মোজেনেসিস। এরপরে আসো, আমাদের শরীরে গঠনকারী কোষের প্রধান উপাদান যৌগ কোনটা? কোনটা হবে? এটা হচ্ছে প্রোটিন। প্রোটিনটা কি আমরা জানি, এটা হচ্ছে তোমার বিল্ডিং ব্লক অফ আওয়ার বডি। আর কার্বোহাইড্রেটটা কি করে? কার্বোহাইড্রেটটা আমাদের দেহে শক্তি দেয়, আর কিন্তু গঠনে কোনটা হেল্প করে? এটা হচ্ছে তোমার প্রোটিন। এরপরে দেখো মাংস এবং মাংসজাত দ্রব্য সংরক্ষণে কোনটি প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয়? এটা কোনটা আমরা জানি? সোডিয়াম নাইট্রাইট। এবং এটা কিন্তু হচ্ছে তোমার ক্যান্সারের কারণ হতে পারে। এটা হচ্ছে তোমার অপটিমাম ইউজ কত করতে পারবে? 120 ppm করতে পারবে। আর এটা কিন্তু তোমার ক্যান্সারের কারণে সৃষ্টি হয়, এই জন্য হচ্ছে তোমার ওই বেশি প্রিজারভেটিভ দেওয়া মানে মাংস আমাদের খাওয়া উচিত না। এরপরে দেখো আম কৌটাজাতকরণে কোনটি প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয়? কোনটা ব্যবহৃত হবে? এটা হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হবে। এরপরে আসো কোয়াগুলেন্ট হিসেবে কার্যকারিতা ক্রম। এটা আমরা আমি কিভাবে মনে রাখতাম? এটা আমি মনে রাখতাম হচ্ছে আলবেনিয়া। আলবেনিয়া কিন্তু একটা দেশের নাম, আলবেনিয়া। আচ্ছা দেখো প্রথমে তাহলে কি থাকতেছে, দেখো সি নাম্বার হচ্ছে আমি আলবেনিয়া পাইলাম। দেখো প্রথমে অ্যালুমিনিয়াম, তারপরে বেরিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আলবেনিয়া। আল থেকে হচ্ছে অ্যালুমিনিয়াম, বি থেকে হচ্ছে বেরিয়াম, আর নি থেকে হচ্ছে সোডিয়াম, নিয়া। সেখানে আলবেনিয়া হিসেবে তুমি মনে রাখতে হবে। এরপরে দেখো দুধের ইমালসিফায়ার কোনটা? দুধের ইমালসিফায়ার হচ্ছে তোমার প্রোটিন। যেখানে একটা ইম্পর্টেন্ট আমি হাইজের স্যার বলছিলাম, যদি বলে দুধের প্রধান উপাদান কোনটা, তাহলে কিন্তু বলতে হবে পানি। আর দুধের প্রধান প্রোটিন এটা হচ্ছে তোমার ক্যাজিন। এরপরে দেখো দুধের প্রধান প্রোটিন যেখানে চলে আসছে এটা হচ্ছে ক্যাজিন। ক্যাজিন কয় প্রকার? 4 প্রকার। কি?
আলফা 1, আলফা 2, বিটা আর কাপ্পা। এটা হচ্ছে তোমার দুধের প্রধান কঠিন ক্যাজিনের প্রকারভেদ। এরপরে দেখো কোন প্রাণীর দুধে ক্যালোরি শক্তি বেশি, এটা কোন প্রাণীর দুধে ক্যালোরি শক্তি বেশি, যেখানে হচ্ছে তোমার চর্বি বেশি থাকে, চর্বি বেশি থাকে হচ্ছে তোমার মহিষে। আর মানুষের দুধে হচ্ছে তোমার ল্যাকটোজের পরিমাণ বেশি। ল্যাকটোজ কি একটা শর্করা। এরপর দেখো ট্যালকম পাউডারের তৈরির মূল উপাদান কোনটা, এটা হচ্ছে তোমার ট্যালক। ট্যালকের সংকেত কোনটা, 3 mgO 4SiO2 × H2। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। এরপরে আসো বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে কোনটি ব্যবহার করা হয়, এটা কোনটা ব্যবহার করা হয়, বোরিক অ্যাসিড। এটা হচ্ছে তোমার অ্যান্টিসেপটিক হিসেবে তোমার বেবি পাউডারে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন বেশিরভাগই। কোল্ড ক্রিমে ব্যবহৃত লুব্রিকেটিং এজেন্ট কোনটা, এটা হচ্ছে তোমার তরল প্যারাফিন। এটা হচ্ছে তোমার লুব্রিকেটিং এজেন্ট। এরপরে দেখো মেহেদির রঙের কারণ কোনটা, কারণটা কি, লাসনটা হচ্ছে তোমার মেহেদির রং হওয়ার কারণ। এরপরে দেখো গ্লাস ক্লিনারের মূল উপাদান কোনটা আছে, গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনার নিয়ে তোমাদের অনেক কনফিউশন হয়। গ্লাস ক্লিনারের ক্ষেত্রে হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, এটা হচ্ছে গ্লাস ক্লিনার। এরপরে এমসিকিউটাতে দেখো টয়লেট ক্লিনার বলছে, টয়লেট ক্লিনারটা হলে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। এই জায়গাটা কনফিউশন হয়, এটা বারবার দেবা। এটা হচ্ছে তোমার লাস্ট এমসিকিউ। তো দেখো এখানে বলছে যে অ্যাসিটোব্যাক্টরের প্রভাবে কোনটি ঘটে, কোনটা ঘটবে, অ্যাসিটোব্যাক্টর কিন্তু একদম থার্ড স্টেপ। থার্ড স্টেপে তাহলে কি হবে, অবশ্যই হচ্ছে তোমার ওই ওই তৈরি হবে, হচ্ছে তোমার যেটা ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। ইথানোয়িক অ্যাসিড যেখানে তৈরি হবে এটা হচ্ছে তোমার ইথানলের জারণ থেকে। এটা হচ্ছে তোমার সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো এটাই ছিল আজকে তোমার কবি স্যারের ফার্স্ট পার্টের ক্লাস। ইনশাল্লাহ তোমার সেকেন্ড পার্টের ক্লাসে খুব দ্রুত চলে আসবে। তো সবার জন্য শুভকামনা জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।